প্রথমে হচ্ছে যে আপনারা গত কয়েকদিন থেকে একটা গুঞ্জন ঢাকাতে শুনেছেন, দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি পদত্যাগ করবেন, করছেন, করতে পারেন, এরকম একটা গুঞ্জন চলছে। এবং এর কয়েকদিন আগে আপনারা দেখলেন যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তিন বাহিনী প্রধানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসের একটা মিটিংও হয়েছে। মিটিং হবার আবার এক দুই দিন পরে অফিসার্স অ্যাড্রেস ছিল, সেখানে প্রধান সেনাপতির বরাতে বেশ কিছু বক্তব্য আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে যে উনি কি বলেছেন তার অফিসারদের উদ্দেশ্যে। এটার কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আইএসপিআর এর থেকে দেওয়া হয়নি। আমরা যদি মনে করি যে ওটা উনি বলেছেন সেই রকম সাপেক্ষেই আমরা রেসপন্স করব আর কি। বাট একই রকম বিভিন্ন বক্তব্য উনি বিভিন্ন সময় দিয়েছেন, বিভিন্ন ইন্টারভিউতে। নির্বাচন কতদিনের মধ্যে হওয়া উচিত, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ইনশিওর করা উচিত, ইনক্লুসিভ হওয়া উচিত, এই সরকারের মেয়াদ বেশি দিন থাকা উচিত না, এইসব ব্যাপারে উনি কথাবার্তা এর আগে অনেকগুলো বলেছেন। প্রথম কথা হচ্ছে যে আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রে যারা আইনশৃঙ্খলা বাহিনীর ফোর্স আছেন, ইনক্লুডিং সভরেন ফোর্সেস, যারা ধরেন পুলিশে দায়িত্ব পালন করেন, র্যাবে দায়িত্ব পালন করেন, আনসারে, গোয়েন্দা সংস্থাতে, বিজিবিতে, সশস্ত্র বাহিনীতে, দেশের রাজনীতি নিয়ে পাবলিক ফোরামে কথা বলার কোনো এখতিয়ার ওনাদের নাই, ফুল স্টপ। এইটা বিয়ন্ড দেয়ার জুরিসডিকশন। আর্ম ফোর্সেসের রেসপন্সিবিলিটি হচ্ছে যেই সরকার যখন বৈধতার সাথে ক্ষমতায় থাকবেন তার হুকুম মেনে চলা। এর বাইরে যদি কোনো কনসার্ন ওনাদের থাকেন, সেটা ওনারা ইনডোরে সরকার প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী যে থাকেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি থাকেন, যার সাথে যতটুকু রেলেভেন্ট তার সাথে ততটুকু শেয়ার করবেন। এটা হচ্ছে একটা গণতান্ত্রিক ম্যাচিওর পরিপক্ক রাষ্ট্রের অভ্যেস। আপনারা দেখবেন যে আমি নিজে ইরাক ওয়ারের বিরুদ্ধে মিছিল মিটিং করেছি লন্ডনে ছাত্র থাকা অবস্থায়। একটা অবৈধ যুদ্ধ, ব্রিটিশ পার্লামেন্টে শত শত এমপিরা এই যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে, রাস্তাঘাটে প্রতিবাদ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ পাবলিক স্পেয়ারে বলেছে। আপনি দেখবেন আমেরিকা তো একটা যুদ্ধবাজ জাতি, এই দেশ দখল করে, ওই দেশ দখল করে, ওইখানে তেল চুরি করতে যায়, ওই দেশে কাওয়াস লাগায় দিয়ে আসে, এত অবৈধ যুদ্ধ করে, কিন্তু তার সেনাবাহিনী, তার সশস্ত্র বাহিনী, তার গোয়েন্দা সংস্থাকে কখনো পাবলিকলি বলতে শুনেছেন যে হোয়াইট হাউস থেকে যেটা বলা হচ্ছে, স্টেট ডিপার্টমেন্ট থেকে যেটা বলা হচ্ছে, পেন্টাগন থেকে যেটা বলা হচ্ছে সেটা অন্যায্য, অবৈধ, বলা উচিত না? অতএব যদি সত্যি সত্যি এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো এসছে উনি অ্যাড্রেসে বলে থাকেন, উনি এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি কুয়ের সামিল, যেটা করবার ন্যূনতম কোনো অধিকার, এখতিয়ার 24-এর গণ অভ্যুত্থান ওনাকে দেয় নাই, কাউকে দেয় নাই বাংলাদেশে। এবং উনি বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমি অভিভাবকহীন। আপনার অভিভাবকহীনতার প্রশ্ন আসতেছে কোত্থেকে? দেশে তো সংবিধান সাসপেন্ড হয়নি এখনো, দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে। উনি বলছেন যে এই সরকারের ম্যান্ডেট নাই। ম্যান্ডেট নাই তো চট্টগ্রাম বন্দর, এইটা সেইটা, এগুলো নির্বাচিত সরকারকে করতে হবে। ম্যান্ডেটের প্রশ্ন আলোচনা করবার জন্য উনি কে? ম্যান্ডেট আলোচনা করবে পলিটিক্যাল পার্টিস, ম্যান্ডেট আলোচনা করবে সাধারণ মানুষ, ম্যান্ডেট আলোচনা করবে। আর ম্যান্ডেট নাই মানে কি? গণ অভ্যুত্থান ইটসেলফ একটা ম্যান্ডেট। যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার হচ্ছে এই সরকার, যে সক্রিয় প্রত্যেকটা রাজনৈতিক দল যেই সরকারকে অনুমোদন দিয়েছে, সম্মতি দিয়েছে শাসন করবার জন্য। বাংলাদেশে 53 বছরের ইতিহাসে এই রকম ম্যান্ডেটওয়ালা কোনো সরকার আসে নাই। সেই সরকারকে সে বলছে সরকারের নাকি ম্যান্ডেট নাই। আপনি কথাগুলো বলেন কোত্থেকে, পান কোথায়? এগুলো তো ইন্ডিয়ান ন্যারেটিভ। গত 10 মাস থেকে ইন্ডিয়ার গণমাধ্যমে আমরা যা যা শুনছি, যেই যেই বক্তব্য, যেই যেই শব্দে শুনছি, উনি এগুলো বলছেন। এই দিল্লির গোলামি থেকেই তো আমরা মুক্ত হয়েছি 1400 শহীদের জীবনের বিনিময়ে 2024 সালে। অতএব এই ইন্ডিয়ান ন্যারেটিভকে আবার ফিরায় নিয়ে আসার চেষ্টা করাটা হচ্ছে মির্জাফর আর লেন্দুব দর্জির মতো বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত। 111-এর সময় আমরা দেখেছি ফখরুদ্দিন, মঈনুদ্দিন মিলে কিভাবে প্রণব মুখার্জির দরগায় গিয়ে ঘোড়ার বিনিময়ে বাংলাদেশ রাষ্ট্রটাকে লিখে দিয়ে আসছিল। অতএব আমরা সকল বাহিনীকে বলছি, দয়া করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন। আপনার যদি কোনো কনসার্ন থাকে আপনি উপদেষ্টার সাথে বসবেন, প্রধান উপদেষ্টার সাথে বসবেন, তাকে বলবেন দেশের স্বার্থে এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত না। পাবলিক ফোরামে
আপনার অফিসারদেরকে ইনসাইট করা, তাদেরকে উত্তেজিত করা, তাদেরকে প্রভোক করার বক্তব্য দিয়ে, এবং আপনি 1 তারিখ থেকে নির্বাচিত সরকার চান, আপনি কে এটার? 1 জানুয়ারি থেকে আমি নির্বাচিত সরকার দেখতে চাই, আপনি কে এটা কথাটা বলার? আপনার তো এখতিয়ার নাই। এটা পলিটিক্যাল পার্টি বলতে পারবে, বিএনপি 1000 বার বলতে পারে যে আমি 1 আগস্ট থেকে নির্বাচিত সরকার দেখতে চাই। এটা জামাত বলতে পারে যে আমি 1 নভেম্বর থেকে নির্বাচিত সরকার দেখতে চাই। 100,000 বার বলতে পারে, কিন্তু কোনো আর্ম ফোর্সেস এই কথা বলতে পারে না, পুলিশ বলতে পারে না, র্যাব বলতে পারে না। প্রজাতন্ত্রের কর্মচারীকে প্রজাতন্ত্রের কর্মচারীর ভাষায় কথা বলতে হবে, রুলস অফ এঙ্গেজমেন্ট আছে আমার সংবিধানে, আমার কাজের বিধিমালাতে পরিষ্কার করে বলে দেওয়া আছে। অতএব সেই জায়গাতে আমরা বারবার বলছি, এবং আমরা ইন্ডিয়ান মিডিয়াতেও দেখতে পাচ্ছি, যেই শব্দে বলছে, দেখবেন ইন্ডিয়ান মিডিয়াতে পড়লাম যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দ্বৈত নাগরিক হবার কারণে আমাদের সশস্ত্র বাহিনী তার সাথে কাজ করতে রাজি হচ্ছে না, নিরাপত্তা বিষয়ে কোনো বিষয় তার সাথে শেয়ার করতে রাজি হচ্ছে না। ঠিক 2-1 দিন পরে দেখলাম রাজনৈতিক দলের নেতারাও একই কথা বলছে এবং পাবলিক ফোরামে বলছে। তাহলে এটা কার বক্তব্য, কে বলছে? আবার একই বক্তব্য কয়েকদিন পরে সেনাপ্রধান বলছে। তাহলে কি আমরা পুরো দিল্লির ছকে আবার বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত দেখতে পাচ্ছি? বাংলাদেশে 1400 শহীদের বিনিময়ে যে বাংলাদেশ 24-এ এসছে, আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এই বাংলাদেশ সিকিম হবে না, ভুটান হবে না, কোনো সুযোগ নাই। অতএব বাংলাদেশের লক্ষ লক্ষ জুনিয়র অফিসার, জওয়ান, সিপাহী, যারা অবসরপ্রাপ্ত দেশপ্রেমিক কর্মকর্তারা আছেন, তারা সবাই যেভাবে স্ট্যান্ড নিয়েছিলেন গণ অভ্যুত্থানের পক্ষে, ঠিক ওই বাংলাদেশটাই চলবে, চলমান থাকবে। আমাদের বক্তব্য সিম্পলি পেশাদারিত্বের বক্তব্য। আমরা আপনাদের কাছ থেকে পেশাদারিত্বের আচরণ চাই। ঠিক একইভাবে ইন্ডিয়াকে যখন একের পর এক অবৈধ চুক্তি করে দিচ্ছে, ট্রান্সশিপমেন্ট দিচ্ছে, ট্রানজিট দিচ্ছে, একটা টাকা নেয় না, আমার বন্দর ব্যবহার করছে, স্থলবন্দর, জলবন্দর, সমুদ্র বন্দর, সেই ভারত মাতার কাছ থেকে তার 1 টাকা নেয় নেই। কই, আপনারা তো প্রতিবাদ করেন নাই? 14 সালে যখন একতরফা নির্বাচন করলো, আপনারা তো প্রতিবাদ করেন নাই, বলেন নাই তো এটার এখতিয়ার নাই। আপনারা তো বলেন নাই যে 18 সালে রাতে ভোট দেওয়াটা ঠিক হবে না, এটা তো বলেন নাই আপনারা। 24-এও তো দামি নির্বাচন করে দিয়েছেন। এই আপনারাই তো 24-এর গণ অভ্যুত্থানে হাজার হাজার বুলেট দিয়ে শত শত মানুষকে হত্যা করেছেন। জাতিসংঘের রিপোর্টে বলে দেওয়া আছে 66% মৃত্যুর দায় হচ্ছে লিথাল ওয়েপেনের কারণে। লিথাল ওয়েপেন হলো এমন ধরনের মারণাস্ত্র যেটা পুলিশের কাছে থাকে না, এটা র্যাবের কাছে আছে, এটা বিজিবির কাছে আছে, এটা আর্ম ফোর্সেস আমাদের সেনাবাহিনীর কাছে আছে। তো ওই অস্ত্রটা কে ইউজ করছে? পুলিশ ব্যবহার করছে। যে অস্ত্রটার প্রশিক্ষণ তার নাই, যে অস্ত্রটা সে কখনো ব্যবহার করতে জানে না, যে অস্ত্রের গুলি থানায় থাকে না, সে অস্ত্র দিয়ে তো সে মানুষ মারে নাই। তাহলে আপনাদের এত নৈতিকতার আলাপ তো গত বছর জুলাই আগস্টেও আমরা দেখি নাই। অতএব সেই জায়গাতে আমরা চাচ্ছি বাংলাদেশ রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেওয়ার জন্য যে পেশাদারিত্ব দরকার আমাদের ফোর্সেসগুলোর কাছ থেকে, এই পেশাদারিত্বের সাথে আপনারা আচরণ করবেন। লেন্দুব দর্জির ভূমিকা আপনাদেরকে দেখতে চাই না। মির্জাফর, ঘসিটি বেগম, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভ, কৃষ্ণপদ রায় চৌধুরী, যারা 1757 সালের 23শে জুনে আপনার স্বাধীনতাটা ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল, এই ভূমিকা আপনাদেরকে দেখতে চাই না। 111 ফখরুদ্দিন, মঈনুদ্দিন, প্রণব মুখার্জির ভূমিকা দেখতে চাই না। আমরা চাই আপনারা দেশপ্রেমিক ভূমিকা রাখেন, লাল সবুজের পতাকাকে সুপ্রিম করে রাখেন, এবং এটাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া। প্রফেসর ইউনূসের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনাকে যে ম্যান্ডেট দেওয়া হয়েছে সংস্কার, বিচার এবং নির্বাচন, সেইটা ঐক্যমতের ভিত্তিতে আলাপ আলোচনা করে যতটুকু সম্ভব করে আপনার যে ডেডলাইন আছে ডিসেম্বর থেকে জুন, তার ভিতর নির্বাচন করবেন। পদত্যাগ করবার মধ্য দিয়ে আপনি আলটিমেটলি ভারতের পারপাস সার্ভ করবেন। অতএব এই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি যে আপনার ন্যায্য অন্যায্য সব কাজের সমর্থন, সমালোচনা আমরা জারি রাখবো জনগণ সাপেক্ষে, যেটা যখন করা দরকার। কিন্তু পদত্যাগ করা কোনো সমাধান না। আলাপ আলোচনা করেন, রাজনৈতিক দলগুলোর সাথে বসেন, আর্ম ফোর্সেসের সাথে বসেন, কোথায় গ্যাপ আছে সমন্বয় করেন, কম্প্রোমাইজ করেন, নেগোশিয়েট করেন দেশের জন্য। এমন কোনো কাজ আপনি দয়া করে করবেন না যেটা দিন শেষে ভারত চাইছিল করাইতে আপনাকে দিয়ে, এই বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে এবং আপনারা যেন চলে যান। তাহলে আলটিমেটলি দিল্লি বিজয়ী হবে এই জায়গাটাতে। আমরা চাই না যে আপনি এই খপ্পরে পড়েন। তৃতীয়ত হচ্ছে যে নির্বাচনের ডেডলাইনের ব্যাপারে বারবার প্রেশার ক্রিয়েট করে যে অস্থিরতা তৈরি করা হচ্ছে, আমরা মনে করি যে প্রফেসর ইউনূসের প্রতি এখনো আস্থা হারানোর মতো কোনো বাস্তবতা তৈরি হয়নি। উনি একটা ডেডলাইন দিয়েছেন। আপনাকে যদি আমি একদিন দাওয়াত দেই যে ভাই আগামী সপ্তাহের কোনো একদিন আপনাকে আমি খাওয়াবো, প্রত্যেক দিন প্রতি ঘন্টায় আমাকে যদি এটা আপনি মনে করায় দেন যে ভাই সময় বলেন 12টায় না 1টায়, কি দিয়ে খাওয়াবেন?
তাহলে সেই লোকটাকে আপনি প্রতিদিন হেনস্থা কেন করছেন? আর এই 85 বছর বয়সে এত সম্মানিত একটা মানুষ, যার দেশে বিদেশে যে আন্তর্জাতিক সম্মানের জায়গা আছে, সে তার কথাটা রাখবে না? সে একটা মিথ্যাবাদী হিসাবে কবরে যাবে? এইটা কি ফাইজলামি করার একটা বয়স ওনার সেই ভাবমূর্তি আছে? অতএব সেই জায়গায় আমরা মনে করি যে ওনার ডেডলাইনের উপরে আমরা আস্থা রাখতে চাই। এই ব্যাপারে আমাদের আর কোনো বক্তব্য নাই। চিটাগং বন্দর নিয়ে আমরা বলেছি যে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করবার জন্য আমার জাতীয় স্বার্থ, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু মাথায় রেখে যেটা যেটা করা দরকার সেটা আমাদের করতে হবে। কারণ পিছনে ফেরার সুযোগ নাই। আপনি স্মার্টফোনের জমানায় কোনোদিন আর ইন্টারনেট ছাড়া বাস করবেন, এই আলোচনা আপনি আর করতে পারবেন না। পৃথিবীর পোর্ট যেখানে চলে গেছে বন্দর, আমরা যারা বিশ্বের বিভিন্ন দেশের বন্দর দেখে আসছি, এইটা আপনি এই নদী বন্দরের স্টাইলে চালাইতে পারবেন না। এটা প্র্যাকটিক্যাল না। পৃথিবী অন্য জায়গায় চলে গেছে। অতএব যারা পৃথিবীর সবচেয়ে আধুনিক বন্দরগুলোকে ব্যবস্থাপনা করেন, তাদের সাথে নেগোশিয়েট করে নতুন প্রযুক্তি আনা, দক্ষ জনবল তৈরি করে এই বন্দরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং 5-7 বছর পরে এই বন্দর বাংলাদেশের চেহারা বদলে দেবে। সিঙ্গাপুর দেখেন, একটা ছোট্ট রাষ্ট্র, তার ইনকাম সোর্সই হচ্ছে একটা বন্দর। তার কোনো ন্যাচারাল রিসোর্স নাই, পানি পর্যন্ত হয় না, খাওয়ার পানিটা পর্যন্ত মালয়েশিয়া থেকে কিনে আনতে হয়। কিন্তু সেই রাষ্ট্রটা পৃথিবীর 7-8টা ধনী রাষ্ট্রের একটা কেমনে হইল? তার এই বন্দর বেচা হয়েছে। পৃথিবীর সবচেয়ে হাইটেক 4-5টা বন্দরের একটা হচ্ছে সিঙ্গাপুর বন্দর। তাহলে আমরা এই দুবাই যে ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে চুক্তি হচ্ছে এবং আরও কয়েকটা কোম্পানির সাথে যে আলোচনা চলছে, যেটাকে ধারণা করা হচ্ছে পতেঙ্গা বন্দর, তারপরে চট্টগ্রাম বন্দর, নিউ মেরিন টার্মিনাল যেটা আছে, কন্টেইনার টার্মিনাল, থার্ড হচ্ছে এখন একটা ইকোনমিক জোনের আলোচনা চলতেছে। এই সব কিছু মিলে বিভিন্ন দেশ এবং কোম্পানি প্রায় $2 বিলিয়ন ইনভেস্ট করবে, প্রায় 25,000 কোটি টাকা। এই অপরচুনিটি আমরা মিস করতে চাই না। আর কথায় কথায় এগুলোর ভিতরে ষড়যন্ত্র খোঁজা, দেশ বেচে দিবে। ভাই, আমেরিকা এত শক্তিশালী দেশ, সে চিটাগং বন্দরে ঢুকতে চাইলে আপনি কোনোভাবে ঠেকাইতে পারবেন না। সে তার এত ইনস্ট্রুমেন্ট আছে, সে এত পাওয়ারফুল প্লেয়ার, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার বাংলাদেশ বন্দর রাইখাই বাংলাদেশিদের হাতেই সে এখানে খেলতে পারবে। কারণ দালাল এই দেশে অভাব নাই ভাই। এই দেশ বেচছে কারা গত 17-18 বছর ধরে? এই বাংলাদেশিরাই তো, সবুজ পাসপোর্টধারীরাই তো দেশ বেচছে। দেশে টাকা লুটপাট করছে কারা? বাংলাদেশিরাই তো বেচছে। অতএব ওইটা আপনি ঠেকাইতে পারবেন না। ওইটা যেটা করতে হবে, আমাদের নিজস্ব সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করতে হবে। ডেভেলপ করে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার মেরিটাইম সিকিউরিটি রক্ষা করতে হবে। মানবিক করিডোরের ব্যাপারে আমরা বলছি যে রোহিঙ্গাদের প্রতি আমাদের মানবিক আচরণ করতে হবে। তাদেরকে নিরাপত্তার স্বার্থে সম্মানজনকভাবে প্রত্যাবর্তনের জন্য যা যা করা দরকার আমাদের করতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের এই অঞ্চলকে ঘিরে কোনো পরাশক্তির ছায়া যুদ্ধ ক্ষেত্র আমরা এই অঞ্চলকে হইতে দেব না। এটা হচ্ছে আমাদের বটম লাইন। আমরা রোহিঙ্গাদের প্রতি মানবিকও থাকব, কিন্তু আমাদের এই আরাকান সীমান্ত ধরে, রাখাইন সীমান্ত ধরে এই অঞ্চলে অস্ত্র লেনদেন এবং যুদ্ধ, এই দেশের সাথে সেই দেশের, বে অফ বেঙ্গলে অমুককে ঢুকতে দিব না, এই যুদ্ধক্ষেত্র আমরা হইতে দিব না। এটা হচ্ছে আমাদের যৌক্তিক নিরাপত্তা, ন্যাশনাল সিকিউরিটি পজিশন। এবং এই ব্যাপারে প্রয়োজনে আরও কথাবার্তা হোক, আলোচনা চলুক। নাটোরের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে নাটোরে ইদানিং আমরা পত্রিকাতে যেটা দেখলাম, আপনার এখানে চাঁদাবাজি ব্যাপক আকার ধারণ করেছে। শুধুমাত্র চাঁদাবাজের ব্যানার তো পরিবর্তন হয়েছে এবং চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে। এছাড়া চাঁদাবাজির কোনো পরিবর্তন এখানে হয় নাই এবং চাঁদাবাজির রেটও বাড়ছে। এ নিয়ে ব্যাপক ঝামেলা হচ্ছে এখানে, বাস স্ট্যান্ড থেকে শুরু করে বাজার। এটা খুবই অপ্রত্যাশিত, কিন্তু এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। আমরা এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আশা করেছিলাম যে দায় ও দরদের যে একটা নতুন বাংলাদেশ রাজনীতি, বাংলাদেশ 2, সেইটা ফিরে আসবে। রাজনৈতিক নেতাকর্মীরা লেসন নেবেন, শিখবেন অতীতের ভুল থেকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসলে শিখছেন না। না শেখার পরিণতিটা হচ্ছে আপনার আওয়ামী লীগের মতো হবে, এটা মনে রাখেন। বাংলাদেশ কিন্তু বদলে যাচ্ছে। আপনি ওই ধান্দা ফান্দা, চাঁদাবাজির, হাটঘাট, মাঠ ইজারার রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশে থাকবে না। বাংলাদেশের হিউজ মনস্তত্ত্বে পরিবর্তন হয়ে গেছে। এটা যদি আপনারা 24-কে দেখেও না বোঝেন যে কেন 16, 17, 18 বছর আমাদের ডাকে মানুষ নামে নাই, কিন্তু ছাত্রদের ডাকে মানুষ নামছে, জীবন দিছে, এই মনস্তত্ত্বের পরিবর্তন ধরতে না পারলে রাজনীতিতে আমরা সহ সবাই নাই হয়ে যাব। একদম বড় বড় দল নাই হয়ে যাবে, থাকবে না তারা। এটা পৃথিবীর ইতিহাস। অনেক বড় বড় দল, মুসলিম লীগ এই ভূখণ্ডে অনেক বড় দল ছিল, অনেক বড় দল, তার আওয়ামী লীগের থেকে অনেক বেশি অবদান ছিল, নাই হয়ে গেছে। অতএব সময়কে অ্যাড্রেস করতে হবে, জাতির মনস্তত্ত্ব বুঝতে হবে, তরুণদের আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে সম্মান দিতে শিখতে হবে।
সেই জায়গাতে আমরা আহ্বান করছি যে রাজনীতিতে আপনারা নতুনত্ব, মেধা, যৌক্তিকতা ফিরায় নিয়ে আসেন, যেটা আমরা বলছি সমস্যা সমাধানের রাজনীতি। সবার আগে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে নিজেদের পলিসি তৈরি করা। আপনাদের নারদ নদী আছে এখানে, একটা নদীটা ভরাট হয়ে যাচ্ছে, ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এটা পরিষ্কারের আন্দোলন চলছে বহুদিন থেকে, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিবেশ মন্ত্রী আছে, নদী বিষয়ক মন্ত্রী আছে, উপদেষ্টা আছেন, তাদেরকে আহ্বান করছি যে আপনারা অবিলম্বে এই বিষয়টা নিয়ে কাজ করেন। এটা নিয়ে যে টাকা আনতেছেন, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার, আর এগুলো লুটপাট করে সবাই মিলে খাচ্ছেন, এই লুটপাটটা বন্ধ করেন দয়া করে। আমরা এক্সপোজ করব যে এখানে কোন কোন কর্মকর্তা কত টাকা কোন কোন বাজেট এনে কোন সালে এই নদী খননের নামে লুটপাট করে ভরাট করে খেয়ে ফেলছে। এবং রেলেভেন্ট যে উপদেষ্টা আছে তাদের সাথেও আমরা এই বিষয়ে কথা বলবো, নারদ নদীর বিষয়ে। তো এই হচ্ছে আমাদের সোফার ছোট ব্রিফিং। আপনাদের যদি এরপরে আর কোনো প্রশ্ন থাকে দয়া করে করবেন। ধন্যবাদ। গতকাল নেত্র নিউজ একটা অনুসন্ধানী রিপোর্ট করেছে, সেখানে বলা হয়েছে যে সেনাবাহিনী বলেছিল যে তারা কোনো গুলি ছুড়েনি 5 আগস্টে। তো কিন্তু সেখানে নেত্র নিউজ দেখাচ্ছে যে বারবার ছবিটা যে সেখানে গুলি করা হয়েছে এবং সেনাবাহিনীর শাহবাগের বা আরো যে সাইডগুলোতে সরাসরি তারা গুলি করে নিয়েছে। এই বিষয়ে আপনারা কি বলবেন? যেটা আপনি সেনাবাহিনী হ্যাঁ, মূল বিষয় হচ্ছে যে আমরা বারবার বলছি যে সেনাবাহিনী একটা চরম মিথ্যাচার করছে। এটা আমরা বারবার বলেছি এবং এটা প্রমাণ হচ্ছে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদন। সেখানে বলে দেওয়া আছে 1400 শহীদের ভিতরে 66% লোক মারা গেছে মারণাস্ত্র, লিথাল ওয়েপন শব্দটা ব্যবহার করেছে। এখন লিথাল ওয়েপন ব্যবহার করে কে? আপনার 7.62 ব্যারেলের যে লম্বা গুলিটা পাওয়া গেছে, যে এটা মিলিটারি এক্সপার্টরা বলছে যে একটা গুলি 3 জন 4 জন 5 জন লোক পর্যন্ত মেরে ফেলতে পারে, তার স্পিড এত হাই, এবং 5 কিলোমিটার দূর থেকে পর্যন্ত আপনি গুলিটা ছুটতে পারবেন। এবং আমরাও বিভিন্ন সময় শুনেছি যে একই গুলিতে 2 জন 3 জন করে পড়ে গেছে। যারা প্রোটেস্টার ছিলেন, প্রতিবাদ করেছেন, তারা এই কথাটা বলেছেন। এই গুলিটা কে ছুটছে? এটা তো পুলিশের কাছে নাই। তাহলে যেই গুলিটা পুলিশের কাছে নাই, যেই অস্ত্রটা পুলিশ ব্যবহার করে না, যেইটা ব্যবহার করবার প্রশিক্ষণ তার নাই, এটা আর কে ব্যবহার করতে পারে? আর্মড ফোর্সেসের অফিসার ছাড়া এটা ব্যবহার করতে পারার কোনো অপশনই নাই। অতএব এই মিথ্যাচারে না গিয়ে দয়া করে পেশাদারিত্বে ফিরে আসেন যে হ্যাঁ ভুল হয়েছে। আমার কিছু কিছু অফিসার গুম খুন 800 আয়নাঘর বানাইছে, আমার অফিসাররা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করছে, যারে তারে ধৈরা নিয়ে হাজারে হাজারে লাশ গুম করছে, এটা আমাদের ফোর্সেসরা করছে। এইটা স্বীকার করে বিচার করেন, বিচার করে লেসন নেন, নিয়ে আবার পেশাদারিত্বে ফিরে আসেন। ভুলের উপরে থাকাটা পেশাদারিত্বের লক্ষণ না। ভুল হয়েছে এটা স্বীকার করেন। আপনারা রাতের ভোট কইরা দিছেন, আপনারা আওয়ামী লীগ দিল্লির গোলামি করছেন গত 17-18 বছর। স্বীকার করেন ভুল হয়েছে, জাতির কাছে ক্ষমা চান, ক্ষমা চেয়ে এখন পেশাদারিত্বে ফিরে আসেন। যাদের ব্যাপারে ওয়ারেন্ট হয়েছে, আপনি দেখছেন এই মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল থেকে ডিজিএফআই এর 5 জন চিফের ব্যাপারে আপনার ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, কাউকে গ্রেফতার করতে দিচ্ছে না। এটা কি ধরনের আচরণ? আপনি কেন আপনার ফোর্সের অফিসারকে বিচারের ঊর্ধ্বে মনে করেন? তাহলে আমরা যে কারণে বড় বড় রাজনৈতিক দলগুলোর সমালোচনা করছি যে তারা রাজনৈতিক বিবেচনায় বিচার করতে দেয় না, ন্যায় বিচার করতে দেয় না, আসামি ছুটায় নেয়, মিথ্যা মামলা করে হেনস্থা করে, তাহলে আপনার সাথে বাকিদের তুলনা, পার্থক্যটা কোথায় হলো? আমরা তো এই বাংলাদেশ চাই নাই। এই জন্য এটা হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। বাট আমরা চাই ভুল স্বীকার করে বিচারের মুখোমুখি করে ফিরে আসেন, নিজেরা সংশোধিত হন। আমার একটা প্রশ্ন আছে, আমার নাম বুলবুল। তো আপনি যে কথাটা বলছেন বন্দর এবং করিডোর বিষয়ে, তো সরকার তো বলছে যে তাদের সময় খুব কম, মানে ডিসেম্বর অথবা জুন পর্যন্ত। এত অল্প সময়ের মধ্যে এই ধরনের সিদ্ধান্তের দিকে সরকার যাচ্ছে কেন? আপনারাই বা সমর্থন করছেন কেন? তো পরবর্তী নির্বাচিত সরকার করতে পারত, যুক্তরাজ কিছুই বন্ধ হয়। তো এই জায়গাটা কিন্তু মনোযোগ দিতে পারত। সে জায়গা তো আমরা ফিল্ড লেভেলে দেখছি, আমাদের জেলায় বলতে গেলে প্রায় শূন্যের কোঠায় সরকারের সফলতা। কারণ সরকার বলতে প্রশাসন সরকারের অংশ, তো তারা যে আপনার দুর্নীতি, বিভিন্ন ঠিকাদারি কাজের যে অনিয়ম আগে হতো, সেটা এখন কমে নাই, বরং বাড়ছে। আপনি নিজেও বলছেন এই জায়গাগুলোতে মনোযোগ দেওয়া কথা। সরকার কেন হঠাৎ করে বন্দরের দিকে মনোযোগ দিচ্ছে? আর আপনারাই বা সমর্থন করছেন, আপনাদের ইমেজ নষ্ট হচ্ছে। ইমেজ নষ্ট হচ্ছে না এবং সরকার রাইট কাজ করতেছে। কোন আছে? আপনার যদি এখন বন্যা হয়, সারা বাংলাদেশ ডুবে গেল, সরকার কোনো ব্যবস্থা নেবে না? চুপ করে বসে থাকবে যে না আমার তো এটা কোনো ম্যান্ডেট নাই, আমি তো নির্বাচন করতে আসছি?
বজ্রপাতে 100-200 লোক মারা গেল, সরকার কোনো ব্যবস্থা নেবে? তো বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হচ্ছে আপনার চট্টগ্রাম বন্দর, দেশের ইকোনমি কলাপস করছে। আপনি কি এখানে লক্ষ লক্ষ মানুষের চাকরি তৈরির জন্য চেষ্টা করবেন, না বসে থাকবেন যে আমি অর্থনীতির দিকে তাকাবোই না, ব্যাংক লুটপাট হয়ে গেছে, থাক, কোনো সমস্যা নাই, আমি সংস্কারের চেষ্টা করব না? না, বিতর্ক তৈরি করা হচ্ছে। কোনো টেকনিক্যাল পয়েন্ট শুনছেন কিনা এখন পর্যন্ত আপনারা, যে এইটা দিলে আমরা টাকার অঙ্কে, পেশাদারিত্বে কিভাবে কিভাবে দেশ ক্ষতিগ্রস্ত হবে? এটা নিয়ে আমি তো পড়াশোনা করেছি, আমি সিঙ্গেল স্টেটমেন্ট শুনি নাই ষড়যন্ত্র ছাড়া। হ্যাঁ, এইভাবে দিলে সাম্রাজ্যবাদ আসবে, এইভাবে দিলে এখানে ওইটা হবে, সেইটা হবে, এখানে আমেরিকা ঘাঁটি গাড়বে, এগুলো সেগুলো। আপনার টেকনিক্যাল পয়েন্ট কি? সরকার তো বলছে এখানে $2 বিলিয়ন ইনভেস্টমেন্ট আসবে, সরকার বলছে এখানে 25,000 মানুষের জব তৈরি হবে, সরকার বলছে এটা দিয়ে আমার ইকোনমিক অঞ্চল, এখানে চট্টগ্রামে লক্ষ লক্ষ সাব ইন্ডাস্ট্রি তৈরি হবে, লিঙ্কেজ ইন্ডাস্ট্রি তৈরি হবে। এটাকে রিফিউট করছে কে? তাহলে আমি যখন একটা বিষয়ের সমালোচনা করব, আমাকে তো যৌক্তিকতা, আমার তো স্ট্যাটিস্টিক্স দরকার, পরিসংখ্যান দরকার। কেন আমি একটা ভালো কাজের সুযোগ পাওয়ার পরে কাজটা করব না? ধরেন একটা কোম্পানি এখন বিনিয়োগ নিয়ে $1 বিলিয়ন ইনভেস্ট করতে আসছে, এখন আমরা কি বলবো যে না, এটা আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না, আপনি নির্বাচিত সরকারের সাথে যোগাযোগ করেন? রাষ্ট্রকে এইভাবে চলে না, রাষ্ট্র তার সবকিছুকে চলমান রাখতে হবে, যেটা চলছে এটাকে আরো ভালো করতে হবে। এটাই তো সংস্কার, যে আপনার চট্টগ্রাম বন্দরটা ফাংশন করছে না, এখানে রাজনীতিবিদ, রাজনৈতিক নেতা, শ্রমিক সংগঠনের লুটপাটের সাম্রাজ্য তৈরি হয়েছে। গত 10 মাসে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে এখান থেকে রাজনৈতিক দলের নেতারা এবং শ্রমিক সংগঠন। আমি ব্যক্তিগতভাবে জানি, আমি নাম বলছি না, নাম ধরে ধরে বলতে পারবো কার কোম্পানি কতশো কোটি টাকা এখান থেকে লুটপাট করছে। কত ওই জায়গাটা আমার বোঝা দরকার, যে টেকনিক্যাল পয়েন্টে দেশের ক্ষতি হবে কোথায়? আমি দেশের কোনো ক্ষতি দেখতে পাচ্ছি না। শুধুমাত্র সাম্রাজ্যবাদ আসবে, আপনি এই যে মানে লোক দেখানো, ওই যে বাঘ আসলো, সিংহ আসলো, ধরে নিয়ে গেল, এটা তো আপনি এই জমানাতে তো আপনি করে রাখতে পারবেন না, এটা ওয়ার্ক করবে না তো। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি দেশের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাট আমাদের কন্টিনিউ প্রশ্ন করে যেতে হবে তারা জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করছে কিনা কোনোভাবে, আমাদের নজরদারিতে রাখতে হবে, আমাদের নিরাপত্তা কোনোভাবে লঙ্ঘিত হচ্ছে কিনা। যদি লঙ্ঘিত হয় আমরা আবার কথা বলবো, আবার আওয়াজ তুলবো। এই জন্য হচ্ছে রাষ্ট্র এমন একটা ব্যাপার যে আপনার প্রয়োজনীয় প্রত্যেকটা বিষয় চলমান রাখতে হবে। আপনি কোনোটা বলতে পারবেন না, যেহেতু আমি অন্তর্বর্তীকালীন সরকার, ভাই এটা আমি করবো না, খুন হয়েছে, আচ্ছা ঠিক আছে, নির্বাচিত সরকার আসুক, তারপর সে বিচার করবে। বরং আমি বোধ করছি এটা সংস্কারের অংশ। দেখেন, এনবিআর বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবাজ একটা প্রতিষ্ঠানের একটা অংশ। কিছু আইনজীবী, কিছু অ্যাকাউন্টেন্ট, কিছু কাস্টমস কর্মকর্তা মিলে বাংলাদেশকে তার 10 ভাগের 1 ভাগও কর আদায় করতে দিচ্ছে না। আমাদের পার্টির একসময় যিনি আহ্বায়ক ছিলেন, FM সোলাইমান চৌধুরী, উনি এনবিআর এর চেয়ারম্যান ছিলেন। উনি বলছেন যে আমার প্রতি বছর যে পরিমাণ রাজস্ব আদায় হয়, বর্তমান কাঠামোতে কোনো করের আওতা না বাড়ায়া, কর দাতা কোনো সংখ্যা না বাড়ায়, আপনি এর থেকে 10 গুণ বেশি টাকা উঠাইতে পারবেন। টাকাগুলো কোথায়, কার পকেটে যাচ্ছে এগুলো? সরকার আসছে, রিফর্ম করলো, আপনি দেখেছেন যে এনবিআর ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে 2টা সেকশন করলো, যে একটা হচ্ছে পলিসি মেক করবে আর একটা হচ্ছে পলিসি ইমপ্লিমেন্ট করবে। এ দিয়ে লুটপাটটা বন্ধ হবে। দেখেন আন্দোলনকারীরা কি করলো, ঐক্যবদ্ধ হয়ে গেছে। সব চোর, যত কাস্টমস চোর আছে, সব চোরের একতাবদ্ধ হয়েছে। এই চোরদেরকে সমর্থন দিচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এটা এই রাষ্ট্রের কি ক্ষতি হবে, দেশের কি ক্ষতি হবে, আমার কর আদায় কিভাবে কমে যাবে, সে আলোচনা কি কোথাও দেখেছি? দেখি নাই। তাহলে আপনি সংস্কারটা আসলে করতে দিচ্ছেন না আমাদেরকে। তাহলে রাষ্ট্রের এজেন্ডা ছিল তো সংস্কার, বিচার, নির্বাচন। তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ব্যাপারে যদি আমরা এখন এই কথা বলি যে আপনি অল্প কদিনের জন্য আসছেন, কেন এগুলোতে হাত দিচ্ছেন, নির্বাচন করেন, করে চলে যান। অল্পদিন তো কথা সত্য, কিন্তু প্রয়োজনীয় কাজ কি সে করবে না? কন্টিনিউ সংস্কারের জন্য সে কাজ করবে না? এটা অবশ্যই করে যেতে হবে। প্যাসেজের ব্যাপারে তাই, রোহিঙ্গাদের ব্যাপারে তাই, যে আমরা রোহিঙ্গাদের মানবিক প্রত্যাবর্তন চাই। এবং জাতিসংঘের সাথে বাংলাদেশের যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে, ওখানে নির্যাতিত হয়ে লাখে লাখে বাংলাদেশে না ঢোকার থেকে যদি ওখানেই জাতিসংঘ ক্যাম্প করে দিতে পারে, সেই ক্যাম্পে বাংলাদেশ থেকে খাবারটা যাবে। মানে আমরা চাচ্ছি আমাদের এখানে যেন লোক না আসে। তো সেই রকম একটা অ্যারেঞ্জমেন্টে আমরা বিপক্ষে কেন যাব? কিন্তু আমরা এটাও বলেছি, এইটা দিয়ে অস্ত্র আচার পাচার করা, এখানে ছায়া যুদ্ধ তৈরি করা, এইটা আমরা কোনোভাবে মেনে নেব না। সেটার ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। বুলেটের কথা যেটা বললেন, যেটা ব্যবহার হচ্ছে 7.60, এটা শুধুমাত্র আর্ম ফোর্সেসের কথা বলছি, কিন্তু আপনার থেকে জানার কথা যে লাস্টে এটা বিজেপি এবং পুলিশকেও দেওয়া হয়েছে। পুলিশকে না, পুলিশকেও দিয়েছে। পুলিশ বিজেপি র্যাবের কাছে আছে, পুলিশের কাছে পুলিশকেও দেওয়া হয়েছে সর্বশেষ। আমরা এটা না, কিন্তু পুলিশ এটা কনফার্ম করছে, পুলিশের কাছে অস্ত্র ছিল না।
সেটা আমরা জানি না, বাট অফিসিয়াল বক্তব্য হচ্ছে পুলিশ এই অস্ত্র ব্যবহার করে না, পুলিশের কাছে সর্বোচ্চ শটগান আছে। 06 যে রাইফেলটা মানে এগুলো হ্যাঁ, মানে র্যাবের কাছে আছে, বিজিবির কাছে আছে, বিজিবির কাছে আছে। কয়েকটা সেক্টরে আর্মি ব্যাটালিয়ন আছে, আপনার হচ্ছে জেনারেল পুলিশ আছে। তো আমার মনে হয় যে আর্ম পুলিশ ব্যাটালিয়নের কাছে ভারী অস্ত্রগুলো আছে। আমরা যতটুকু বক্তব্য শুনেছি যে এটা পুলিশের কাছে এই অস্ত্রটা নাই। এখন আর্ম পুলিশ ব্যাটালিয়ন যদি ইউজ করে থাকে, দিন শেষে হচ্ছে সশস্ত্র বাহিনী গণহত্যায় অংশগ্রহণ করছে, এটা অস্বীকার করা যাবে না। এটা হলো বটম লাইন, তারা গণহত্যায় অংশগ্রহণ করছে। পুলিশের কাছে নাই, কিন্তু এই তথ্য আমাদের কাছে আছে যে শেখ হাসিনা সরকার সর্বশেষ পুলিশের কাছেও ওই লেভেলের অস্ত্রগুলো না, কিন্তু পুলিশের ট্রেনিং নাই এই কাজটা করবার জন্য। থানা পুলিশ, এপিবিএন এর আপনার সাইজ তো অনেক ছোট। এপিবিএন আপনি কত জায়গায় ডিপ্লয় করতে পারবেন? তার কয়জন সদস্য আছে? ফিল্ডে দেখছি ঢাকায় বলতেছি এপিবিএন এর কাছে তো ফিল্ডটা তো ছোট। সারা দেশের 600 থানায় বিজিবির কাছে তো আছে, বিজিবি তো পুলিশ না। পুলিশ না, কিন্তু তারা সরাসরি আর্ম ফোর্সেসও না, তারা আধা সামরিক বাহিনী। না ঠিক আছে, কিন্তু বিজিবি তো আপনার মিলিটারি আর্ম ফোর্সেস লিডাররা চালায় তো এটা। সংগঠনটা চালায় কে? বিজিবি চালায় কে? বিজিবি চালায় কে? পুলিশ চালায়? সশস্ত্র বাহিনী চালায়। সেটা ঠিক আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসে। না ঠিক আছে, কিন্তু তার আর্মস, তার রেগুলেশন, তার লিডারশিপ কারা? প্রতিষ্ঠানটা চালায় কে? চালাইলেও গৃহস্থার মন্ত্রণালয় আলাদা, ওই নির্দেশনা অনুযায়ী চলে। ডেপুটেশনে তো তারা আসে। পুলিশকে তো বাঁচানোর চেষ্টা করতেছি না ভাই, বাট প্রশ্ন হচ্ছে যে পুলিশের যতটুকু অন্যায়, তাকে তো ঠিক অতটুকু অন্যায়ের জন্য দায়ী করবেন। আবার যার অন্যায় করছে কিন্তু সে অস্বীকার করতেছে, তাকে তো মনে করাই দিতে হবে যে ভাই ওই অন্যায়টা আপনিও করছেন। আমরা তো কাউকে বাঁচানোর চেষ্টা করতেছি না, আমরা বলবার চেষ্টা করছি যে যে অন্যায় করেছে তাকে বিচারের মুখোমুখি করেন, কাউকে আমরা সেভ করবার চেষ্টা করছি না। আরেকটা লেভেল যেটা পর্দার আড়ালে থাকে সবসময়, কিন্তু অনেক ক্ষমতাধর অনেক মেকানিজমের সঙ্গে জড়িত, সেটা হচ্ছে আমলারা। আমলাদের ব্যাপারে আপনাদের কোনো রিসার্চ বা সেই ব্যাপারে ওর সাথে একটু সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে যে বিগত দিনে আমরা আমলাদের যে দৌরাত্ম্য, তাদের যে এই বেগম পাড়ায় তাদের যে বসবাস, কিন্তু সেভাবে আমলারা কিন্তু এই সরকারে এসে সেভাবে বিচার হয়নি বা দুদক সেভাবে ধরেনি। এক্ষেত্রে আমলাদেরকে কি সরকার হাত দিতে চাচ্ছে না, তাদেরকে সেফ জোনে রাখছে কি? আপনারা কি মনে করেন? এবং আমরা এই তথ্য পাচ্ছি যে যারা বিগত ফ্যাসিস্ট সরকারের যারা দোষর ছিল, যারা তাদেরকে বুদ্ধি পরামর্শ ফাইল থেকে শুরু করে সমস্ত অনৈতিক কাজে সহযোগিতা করছে, তারাই আবার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছে। কথা সত্য, আপনারটা সত্য, ভাইয়েরটাও সত্য। এখন সরকারের বিপদটা চিন্তা করেন। বর্তমানে যারা আমলা আছেন তাদের 80% প্লাস আওয়ামী লীগের 16 বছরে দালালি দোষরিপনা করেছে। এখন আপনি যদি চিন্তা করেন যে ঠিক আছে, যেহেতু এরা আওয়ামী লীগের সাথে দালালি করছে, আমি 80% লোককে একদিনে ডিসমিস করে বাড়ি পাঠিয়ে দিব, আপনি এরপর দেশ চালাতে পারবেন কিনা? বাস্তবতাটা হচ্ছে যে আপনি একটা জেনারেল, একটা সচিব 24 ঘন্টা নোটিশে বানাইতে পারবেন না। তো সেই জায়গাতে হচ্ছে সরকার এই দোটানার মধ্যে আছে, এবং এর ভিতরে তারা যেটা ক্যাটাগরি করছে যে যারা বেশি খারাপ, বেশি সমালোচিত, বেশি দুর্নীতিবাজ, তাদেরকে গ্র্যাজুয়ালি তারা ফেড আউট করেছে। এর ভিতর থেকে যারা যতটুকু ভালো, যারা ওএসডি ছিল এদেরকে উঠায় নিয়ে আসা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদেরকে ফিরায় নিয়ে আসা, সেটা নিয়ে তারা চেষ্টা করছে। আমলাদের বিচার করাটা পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এই গভর্নমেন্ট করতে পারবে না। কারণ জুলাই গণ অভ্যুত্থানের বিচার নিয়ে তারা দেখতেছেন যে তদন্ত করবার মতো অফিসার পাওয়া যাচ্ছে না পুলিশে, এত সংকট চলতেছে বিচার করার ব্যাপারে, ভালো জাজ পাওয়া যাইতেছে না। জুডিশিয়ারি, পুলিশ এত পরিমাণ করাপ্ট করে দিয়ে গেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে গেছে। আপনি পেশাদারিত্ব সিম্পলি কোনো জায়গায় নাই, আপনি যেখানে হাত দিবেন সেখানে মনে হবে এর পুরোটা ফেলে দেওয়া দরকার, কিন্তু পুরোটা ফেলে দিলে এরপরে আপনি চলবেন কিভাবে? এই দোটানার বাস্তবতাটা এখানে আছে। আমরা যেটা বলেছি যে এইটাকে গ্র্যাজুয়ালি ফেজ আউট করার একটা প্ল্যান করতে হবে, যে আপনি কিভাবে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে পেশাদারিত্ব ফিরায় নিয়ে আসবেন, রাইট লোকদেরকে ফিরায় নিয়ে আসবেন, রংদেরকে বিচারের মুখোমুখি করবেন, এবং সেটা করবার জন্য আমাদের ক্যাম্পেইন বক্তব্য বারবার চলছে এবং এটা কন্টিনিউ চলবে ইনশাআল্লাহ। রাষ্ট্র কাঠামো সংস্কারের ক্ষেত্রে আমরা এই অবস্থায় দেখছি যে একটা অনেকটা মানে মন্থর হয়ে গেছে, রাষ্ট্র কাঠামো সংস্কার এগুচ্ছে না। তো এই জায়গাতে যে কথাটা আসছে যে রাজনৈতিক অনৈতিক কারণেই এটা হচ্ছে, তো এই জায়গায় আপনার এবি পার্টির ভূমিকাটা কি অবস্থানে আছেন, আপনারা কি ভাবছেন? আর গত কয়েকদিনের যে বিষয়টি আপনি বললেন
এই জায়গাতে বলা হচ্ছে যে বিএনপি এবং মানে এনসিপি পরস্পর মুখোমুখি হয়েছে, আর কোনো দলের কথা কিন্তু আসছে না। সেই জায়গাতে আপনারা একটা বৃহৎ মানে রাজনৈতিক একটা দল, আপনাদের অবস্থানটা কোথায় এবং আপনারা এই মুহূর্তে আপনাদের করণীয় কি নির্ধারণ করেছেন, কি করবেন, করার ইচ্ছা আছে? প্রথম কথা হচ্ছে যে আপনি সংস্কার যে এগোচ্ছে না যে কারণটা বলেছেন, এই কারণের সাথে একমত। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের ভিতরেই সংস্কার চেতনাটা অনুপস্থিত। তারা দলগুলোই চালায় হচ্ছে আপনার হাসিনা স্টাইলে, তারা দল চালায়। তো যারা হাসিনা স্টাইলে দল চালায় তারা রাষ্ট্র সংস্কার করবে, এটা তো একটা মানে অলিক কল্পনার মতো আর কি। কিন্তু সেই জায়গাতে হচ্ছে তর্কটা জারি রাখতে হবে আর কি। যেটা হচ্ছে এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বেনিফিশিয়াল জায়গাটা হচ্ছে যে তরুণদের ভিতরে সংস্কার আইডিয়াটা প্রচণ্ড রকম কাজ করছে। এটা আজকের রাজনৈতিক দল যদি এই ভাষা বুঝতে না পারে 10 বছর পর তার রাজনীতি নাই হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সম্ভাবনা এবং স্বপ্নের জায়গা। দ্বিতীয়ত হচ্ছে যে এই সংস্কারকে কেন্দ্র করে যে ঐক্যমত কমিশন কাজ করছে এবং আপনারা দেখবেন যেটা গ্র্যাজুয়াল প্রসেসে কিন্তু এগোচ্ছে, কিন্তু বিভিন্ন দাবি দাওয়াকে কৃত্রিমভাবে চাপিয়ে দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করছে যে সরকারকে আপনার একটা দীর্ঘমেয়াদের কাজগুলো এগিয়ে নিয়ে যাবে না প্রত্যেক দিনের আগুন লাগানো বন্ধ করবে আর কি। এখন সরকারকে প্রত্যেক দিন প্রতিটা বিল্ডিংয়ের আগুন নিভাইতে ব্যস্ত রাখা হয়েছে আর কি, দেশি বিদেশি সব চক্রান্ত মিলে আর কি। সেই জায়গাতে রাজনৈতিক দলের ভিতরে যাদের নাম বললেন এদের ভিতরে ভিন্ন মত আছে, তারা বিভিন্ন অনুষঙ্গ নিয়ে কাজ করছে, এক একজনের কাছে প্রায়োরিটি এক এক রকম। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে প্রফেসর ইউনূসের নির্বাচনের ডেডলাইন পূরণ করতে হবে। ডিসেম্বর থেকে জুন যেটা বলেছেন এই ডেডলাইনের মধ্যে ওনাকে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ম্যান্ডেট, যেটা সংস্কার বিচার নির্বাচন, এটা যতটুকু করা সম্ভব ঐক্যমতের সাথে সেটা কন্টিনিউ করে যেতে হবে আর কি। থার্ড হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে আমরাও কিন্তু ডায়ালগ করছি, কারণ একটা বিষয় দেখবেন যে আমাদের সাথে হাসিনার বিপক্ষে সম্পর্কটা ছিল একটা সাপেক্ষে, কিন্তু আওয়ামী লীগ চলে যাওয়ার পরে না রাজনৈতিক দলগুলোর ভিতরেও কিন্তু এখন কিন্তু আলোচনা বসাবসি হচ্ছে না, কারণ সবাই আরেকটা পক্ষ বেছে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে। তো সেই জায়গাতে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আমরা বারবার বলছি যে আমরা সংলাপ চাই, নিজেরা কথা বলছি বিভিন্ন দলের সাথে, এবং এই সংলাপটা যেন রাষ্ট্রীয় পর্যায়ে যায়, কন্টিনিউ আলাপ আলোচনা তর্ক, এর কোনো বিকল্প নাই। এটা স্লো প্রসেস, সামটাইমস খুবই বিরক্তকর, সামটাইমস খুবই হতাশাজনক, কিন্তু গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিনির্মাণে এর আসলে কোনো বিকল্প নাই। এই তর্ক বিতর্ক আলাপ ডায়ালগ এটার মধ্য দিয়ে সমাজকে ফিউচারে যেতে হবে, এর বাইরের কোনো অপশন নাই। আমার একটা প্রশ্ন আছে, আমি লোকাল সমাজে কাজ করি, মানে সম্প্রীতি বিচার বিভাগ নিয়ে একটা মন্তব্য বা বিতর্ক তৈরি হয়েছে, আপনি কিভাবে দেখছেন যে আপনার মন্তব্য কি 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 বিতর্ক তৈরি হচ্ছে? সাব্বির আলম যেটা নিয়ে একটা পোস্ট করছিল যে ওই যে ইস্টাকের মেয়র ইস্টাকের পদ নিয়ে যে বিচার বিভাগকে এইভাবে দায় চাপাই দিয়ে যে এটা করতেছে, আপনি কিভাবে দেখতেছেন? শুধু এটা না, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শুধু এটা না, আপনার গত মানে বেশ কয়েক মাস থেকে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এখন বিচার বিভাগে কিছু নতুন মাস্তান গুন্ডার আমদানি হয়েছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে কোর্টে গিয়ে রীতিমতো মাস্তানি করতেছে। যেহেতু জাজরা অধিকাংশ আওয়ামী লীগের সময় অ্যাপয়েন্টেড, তারা একটা হীনমন্যতা ভোগে, কখন কার চাকরি চলে যাবে, কখন কাকে ছুটিতে পাঠানো হবে, কখন কার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ আনা হবে, তারাও একটু খুবই হীনমন নিয়ে আপনার বিচার কার্য করে। এবং বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি, গত সপ্তাহে দেখলাম একজন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম সাহেব, উনি একটা মামলায় জিতেছেন, ওনার বিপক্ষে যারা ছিলেন প্রথম আলোর যে ভাই আমরা কোর্টগুলোতে দেখতে পাচ্ছি, এবং এটা খুবই দুঃখজনক। ইভেন আওয়ামী লীগের সময়ও যে ধরনের মাস্তানি চলছে, এই মাস্তানিটা কোনো আইনজীবীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করা হয়নি। ওখানে বিচার কেনা বেচা হয়েছে, জাজকে দিয়ে বিচার মেনে না মানে তৈরি করা হয়েছে। এবং এখানে এরকমও দেখলাম গত 1-2 সপ্তাহের ভিতরে যে আপনি দিবেন না কেন রায়, আপনি আওয়ামী লীগের লোক না, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন না, বের হবেন না বারান্দায়, আপনি কোন গেটে থাকেন কোন বাড়িতে থাকেন, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। অতএব এগুলো হচ্ছে আওয়ামী কায়দায় একটা ফ্যাসিবাদী বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবার কায়দা। এবং যারা করছেন তারা তথাকথিত সিনিয়র আইনজীবী, তারা তথাকথিত বিভিন্ন আইনজীবী নেতা, তারা তথাকথিত বিভিন্ন বার কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার নেতা। তাদেরকে বলছি আওয়ামী ফ্যাসিবাদ থেকে লেসন নেন। অনেক আইনজীবী এখন আর কোর্টে যাইতে পারে না, যারা দুর্দণ্ড প্রতাপে গত 16 বছর কোর্ট কাচারি কাঁপায় রাখছে। আপনারাও কিন্তু কোর্ট কাচারি থেকে নাই হয়ে যাবেন, এটা মনে করেন না যে আল্লাহ তাআলা আপনাদের নামে কোর্ট কাচারি লিস্ট দিয়ে দিচ্ছে। অতএব ফ্যাসিবাদ বাদ দিয়ে, বদমাইশি গুন্ডামি বাদ দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যে ন্যায্যতা আছে, যে ভদ্রতা আছে, সেগুলোর ভিত্তিতে আপনারা বিচার কার্য পরিচালনা করতে সাহায্য করেন।
কোর্টের আইনজীবী এবং আইন কর্মকর্তা হিসাবে বিচারকদের সাথে যে সম্মানজনক আচরণ, বিপক্ষের বিচারপতিদের সাথে যে ভদ্রতামূলক আচরণগুলো রক্ষা করা দরকার সেগুলো রক্ষা করেন। এই মাস্তানিটা দেশের জন্য, জাতির জন্য, কারোর জন্য ভালো হবে না। ভাই এখন আমি গোলাম রব্বানী, ঢাকা পোস্টে কাজ করি। আমার একটা প্রশ্ন হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যেই নেতৃবৃন্দ রয়েছে তারা অনেক বিতর্কিত কর্মকাণ্ড করছে। তো তারা বিতর্কিত কর্মকাণ্ড করছেন, এগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। তো তখন আবার তারা এগুলোকে ঢাকার জন্য ঐক্যের ডাক দিচ্ছে। এটাকে আপনারা কিভাবে দেখছেন? তারা যেই কর্মকাণ্ডগুলো করছে আবার একদিকে জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে, এটা কিভাবে দেখছেন? দেখেন, এনসিপি তো দল আকারে হয়তো বিতর্কিত কাজ করছে না, নেতারা কেউ কেউ করছেন। এখন প্রশ্ন হচ্ছে তাদের ব্যাপারে তারা কিন্তু অনেক ব্যবস্থাও নিচ্ছেন। আপনারা দেখলেন যে একজন নেতা থানাতে আসামি ছাড়াই নিতে গেছেন, তারা কিন্তু দল থেকে শোকজও করা হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে যে কোনো অন্যায্য আচরণ যেই দলের যেই করুক সেটা অন্যায্য, অন্যায় ইজ অন্যায়। সে যদি আপনার যে দলের ব্যানারে যেই প্ল্যাটফর্মে গিয়ে চাঁদাবাজি করুক, তারপরে মাস্তানি করুক, মানুষের কাছে টাকা চাক, তারপরে হচ্ছে ক্ষমতা দেখানোর চেষ্টা করুক, এর প্রত্যেকটা অন্যায় কাজ। অতএব যে কোনো অন্যায় কাজ যে দলের, এটা আমার দলের লোকজন যদি করে, ইকুয়ালি অন্যায় এবং ফৌজদারি অপরাধ করলে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। ঐক্যের ডাকের ব্যাপার হচ্ছে একটা পলিটিক্যাল পজিশন, যে একটা দলের দুজন নেতা যদি একটা খারাপ কাজ করে, আপনি আবার ওই দল আবার দুটো ভালো কাজ করতে পারবেন না, এটার তো রেস্ট্রিকশন থাকার সুযোগ নাই। অতএব একটা দলের জায়গা থেকে দেখতে হবে যে অন্যায় কাজ হয়েছে, খারাপ কাজ হয়েছে, এটাকে অ্যাড্রেস করা হচ্ছে কিনা। আর ভালো কাজের উদ্যোগ নেবেন, ভালো কাজের সাথে মানুষ থাকবে, এটা একটা পলিটিক্যাল কোশ্চেন। এখানে আমি খুব দ্বন্দ্ব বিরোধ দেখতে পাচ্ছি না। আমি মামুন খান, আমি দেশ টিভিতে কাজ করি। আপনার কি মনে হয় যে ভোট, যে ভোটের কথা আসছে বারবার, যে ভোটটা কবে হলে মনে হয় সংস্কার চলবে? ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এটা প্রফেসর নিউজ ঠিক করবেন। আমার বাংলাদেশ পার্টি, আমি পার্টিকে না করে এই আয়োজনে আমাদের সুযোগ দেয়, ধন্যবাদ। আমি মেহেদি, বাংলা টিভিতে কাজ করি। আপনাদের অবস্থান কি? আমার বাংলাদেশ পার্টি নাটোরে অবস্থান, মানে দলীয় অবস্থান, দলীয় অবস্থান হচ্ছে আমাদের একটা ছোট্ট কমিটি আছে, বেশ কয়েকটা থানাতেও কমিটি হয়েছে। আমরা তো আপনারা জানেন যে আওয়ামী লীগের আমলে দল তৈরি করলেও দলের কার্যক্রম তো আসলে করতে পারি নাই। সারা বাংলাদেশেই আমাদের যথেষ্ট লিমিটেশন ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর ঝামেলা ছিল, আমাদের প্রচুর হুমকি ধামকির ভিতরে কাজ করতে হয়েছে। গত 8-10 মাসের ভিতরে আমরা চেষ্টা করছি বাংলাদেশে দল গুছানোর জন্য। এই দল গুছানোর অংশ হিসাবে নাটোরের ছেলে আমাদের যে জয়েন্ট সেক্রেটারি টুটুল ভাই আছেন, উনি এখানে সফর করছেন, আসা যাওয়া করছেন, বিভিন্ন উপজেলায় যাচ্ছেন, পৌরসভাতে যাচ্ছেন, দলকে স্ট্রেনথেন করা, দলের বক্তব্য পৌঁছানো। আজকে সংগঠকদেরকে নিয়ে একটা ছোট্ট কর্মশালা ছিল, এই আয়োজনের অংশ হিসাবে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। গতকালকে আমাদের শাহজাদপুরে প্রোগ্রাম ছিল, সিরাজগঞ্জে, এবং ঢাকাতেও আমাদের কন্টিনিউ ক্যাম্পেইন চলছে অন্যান্য জেলায়। এই অবস্থানটা আমরা চালিয়ে নিয়ে যাব, এটার মধ্য দিয়ে গ্রাজুয়ালি দল শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করছি। আগামী নির্বাচনে আপনাদের অবস্থান কেমন হবে? নির্বাচনে হচ্ছে এখনো কোনো জোটে যাওয়ার ব্যাপারে কোনো আলোচনা আমরা এখনো শুরু করি নাই, কারণ এটা আপনি জানেন যে তফসিল ঘোষণা হইলে টইলে পরে এই আলোচনাগুলো জমে আর কি। আপাতত আমরা 50 জন প্রার্থীকে আমাদের দলের পক্ষ থেকে পরিচিত করাতে চাই, প্রার্থী দিচ্ছি বিভিন্ন জায়গাতে। টুটুল ভাই নির্বাচন করবেন, এখান থেকে করবেন, অথবা হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে করবেন। তো এইভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের যারা সম্ভাব্য প্রার্থী আছে তাদেরকে এলাকায় গণসংযোগ করতে বলছি, যাওয়া আসা করতে বলছি, মানুষের কাছ থেকে পরিচিত হওয়া, দল বুঝানো এবং দলের সমস্যা নিয়ে কাজ করবার জন্য, দেশের সমস্যা নিয়ে কাজ করবার জন্য বলছি। বাকিটা হচ্ছে আর একটু সময় গেলে পরে আপনাদেরকে বলতে পারবো যে নির্বাচনের বাস্তবতাটা কি হয় আর কি। ধন্যবাদ। একটা পরিচিতি ছিল, একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল, তো এটা কি আবার আরেকটা রাজনৈতিক দলের সিস্টেম কনসার্নের মতো একটা পুরাতন প্রশ্ন, অনেক 8 মানে 800-1000 বার দিয়ে ফেলছে এই উত্তর। ধন্যবাদ ভাইয়া, সবাইকে ধন্যবাদ।